নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে। হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কনৌজে হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেন। হর্ষবর্ধনের প্রথম রাজধানী ছিল থানেশ্বর, যা বর্তমান হরিয়ানার অংশ। তিনি থানেশ্বর এবং কনৌজ রাজ্যগুলিকে একত্রিত করে তার রাজধানী কনৌজে, বর্তমানে উত্তরপ্রদেশের একটি শহর, স্থানান্তরিত করেন। হর্ষবর্ধন উত্তর ভারতে একটি বিশাল সাম্রাজ্য স্থাপন করেন, যা পাঞ্জাব থেকে বিহার এবং উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বা উত্তরের অধিপতি হিসেবেও উল্লেখ করা হয়। তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য রাজবংশ কি রয়েছে। প্রথমে মৌর্য রাজবংশ বা মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমান বিহারের পাটনা। তারপর কি রয়েছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রথম দিকে রাজধানী ছিল পাটলিপুত্র, পরে এটি পাঞ্চালিতে স্থানান্তরিত হয়। তারপর রয়েছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের প্রথম দিকে রাজধানী ছিল আগ্রা, পরে এটি দিল্লিতে স্থানান্তরিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম রাজধানী ছিল কলকাতা, পরে এটি দিল্লিতে স্থানান্তরিত হয়। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। সমুদ্রগুপ্তের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শিলভদ্র। শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। শিলভদ্র ছিলেন বৌদ্ধ শাস্ত্রের একজন বিদগ্ধ ব্যক্তি ও দার্শনিক। তিনি নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তিনি সপ্তম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষের পদে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এটি 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। তারপর দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতা কি রয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত, যা 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তারপর রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 1962 সালে প্রতিষ্ঠিত, যা কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয়। তারপর রয়েছে হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত, যা পরে প্রেসিডেন্সি কলেজের নামকরণ করা হয়। তারপর রয়েছে শ্রীরামপুর কলেজ। উইলিয়াম কেরি 1818 সালে শ্রীরামপুর শহরে প্রতিষ্ঠা করেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় 1887 সালে প্রতিষ্ঠিত, যা পূর্বে মুইর সেন্ট্রাল কলেজ নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত? কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয়। শুক্র গ্রহটিকে মর্নিং স্টার বা সকালের তারা নামেও পরিচিত। এটি সূর্যের কাছাকাছি থাকার কারণে এবং সন্ধ্যায় আকাশে প্রথম এবং সকালে শেষ দেখা যায় বলে এই নামে পরিচিত। তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য গ্রহ এবং তারা কি নামে পরিচিত। প্রথমে কি রয়েছে মঙ্গল গ্রহ। লাল গ্রহ নামে পরিচিত কারণ এর মাটিতে লোহা অক্সাইড রয়েছে, যা এটিকে লাল দেখায়। পৃথিবী, এটি নীল গ্রহ নামে পরিচিত কারণ এর পৃষ্ঠে প্রচুর পরিমাণে জল রয়েছে। তারপর রয়েছে শুক্র বা ভেনাস, শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। শনি তার সুন্দর বলয়যুক্তর জন্য পরিচিত। তারপর রয়েছে ইউরেনাস, নীল সবুজ গ্রহ নামে পরিচিত কারণ এর বায়ুমণ্ডল মিথেন গ্যাস রয়েছে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন।
এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তারপর রয়েছে বুধ বা মার্কিউরি, এটি সূর্যের নিকটতম গ্রহ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, থাইরয়েড গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়। মানবদেহের অ্যাডামস অ্যাপেল হল থাইরয়েড তরুণাস্থির একটি প্রোট্রুশন বা উঁচু হওয়া অংশ, যা ষড়যন্ত্রের সামনে অবস্থিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য গ্রন্থি কি রয়েছে। প্রথমে পাইনাল গ্রন্থি, এটি মস্তিষ্কের কেন্দ্রে অবস্থিত এবং মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে থাইরয়েড গ্রন্থি, ঘাড়ের সামনে অবস্থিত এবং থাইরক্সিন হরমোন নিঃসরণ করে, যা শরীরের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে প্যারথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত এবং ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি, কিডনির ওপরে অবস্থিত এবং কর্টিসল এবং অ্যাড্রেনালাইন হরমোন নিঃসরণ করে, যা চাপ এবং বিপাকের ওপর প্রভাব ফেলে। তারপর রয়েছে অগ্নাশয়, এটি একটি মিশ্র গ্রন্থি যা ইনসুলিন এবং গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করে, যা হজম এবং শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপর রয়েছে ডিম্বাশয়, মহিলাদের প্রজনন অঙ্গ যা এস্ট্রোজেন বা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। তারপর রয়েছে অন্ডকোষ, পুরুষের প্রজনন অঙ্গ যা টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। থাইমাস গ্রন্থি, এটি ফুসফুসের মাঝখানে অবস্থিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরবর্তী প্রশ্ন, আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন বা কাকে আগ্রার অন্ধপক্ষী বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সূরদাসকে আগ্রার অন্ধপক্ষী বলা হয়। আগ্রার অন্ধপক্ষী হিসেবে সূরদাসকে ধরা হয়, যিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন এবং যমুনা নদীর তীরে বাস করতেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত এবং বল্লভ আচার্যের শিষ্য। তারপর দেখো কে রয়েছে, বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস, যিনি একজন গ্রিক ঐতিহাসিক, যিনি ইতিহাসের জনক নামে পরিচিত। তিনি তার গ্রিক ও পার্শ্বিকদের মতে সামরিক সংঘর্ষের ঘটনা সম্বলিত গ্রন্থের নামকরণ করেন হিস্টোরিয়া। অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন এই বিন্দুসার। তারপর কে রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা, যিনি চাণক্যের সহায়তায় নন্দবংশকে পরাজিত করেছিলেন। তারপর রয়েছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, যিনি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। অশোক, যিনি মৌর্য বংশের বিন্দুসারের পুত্র ছিলেন। তারপর রয়েছে ঔরঙ্গজেব, ভারতীয় ইতিহাসে আলমগীর নামে পরিচিত ছিলেন বা বিশ্বের জয়ী নামে পরিচিত ছিলেন। চারু মজুমদার, বিশেষ বামপন্থী রাজনৈতিক মতাদর্শের জন্য বাংলা তথা ভারতে একজন অবিংশবাদী নেতা হিসেবে পরিচিত এই চারু মজুমদার। পরবর্তী প্রশ্ন, E=mc² সমীকরণে সি বলতে কি বোঝায়? E=mc² সমীকরণে সি বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শূন্য মাধ্যমে আলোর বেগকে বোঝায়। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² সি দ্বারা শূন্যস্থানে আলোর বেগ বোঝানো হয়েছে, যা একটি ধ্রুবক। এবং এই E=mc² ই বলতে কি বোঝায়? শক্তি, এম বলতে কি বোঝায়? ভর বা মাস, এবং সি বলতে বোঝায় আলোর বেগ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধ্রুপদী নৃত্যটি শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিবেশিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মোহিনীঅট্টম নৃত্যটি শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। ভারতের 8টি ধ্রুপদী নৃত্যের মধ্যে মোহিনীঅট্টম একটি, যা শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিবেশিত হয় এবং এটি কেরালার একটি একক নৃত্যরূপ। পরবর্তী প্রশ্ন, ভারতে শক্তি উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কয়লা। ভারতে শক্তির প্রায় 75% বিদ্যুতের জন্য কয়লা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল, যা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন বা কে ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বেবাদল খা। ময়ূর সিংহাসন বা তখত-ই-তাউসের প্রধান শিল্পী ছিলেন বেবাদল খা, যিনি সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে এই সিংহাসনটি তৈরি করেন। এটি মুঘল সম্রাট শাহজাহানের তৈরি করা একটি বিখ্যাত সিংহাসন,
যা ময়ূর সিংহাসন নামেও পরিচিত। বেবাদল খাঁর তত্ত্বাবধানে এই সিংহাসনটি নির্মিত হয়েছিল। সম্রাট শাহজাহানের মোট 60টি সিংহাসন ছিল, যার মধ্যে ময়ূর সিংহাসন ছিল সবচেয়ে মূল্যবান এবং সুন্দর। 1739 সালে পারস্যের সম্রাট নাদির শাহ ভারতে এসে এই সিংহাসনটি লুট করে নিয়ে যান। পরবর্তী প্রশ্ন, স্নায়ুতন্ত্রের কাঠামোগত ও কার্যকারী একক কোনটি? স্নায়ুতন্ত্রের কাঠামোগত ও কার্যকারী একক হল অপশন সি, নিউরন। নিউরন হল সংবাহী স্নায়ুকলাকোষ। নিউরন হল স্নায়ুতন্ত্রের প্রধান একক, কারণ নিউরনের যা কাজ তা হল বস্তুত সমগ্র স্নায়বিক কাঠামোর আলাদা আলাদা কাজ। মানুষের মস্তিষ্ক গড়ে 1000 কোটিরও বেশি নিউরন দ্বারা গঠিত। নেফ্রন হল বৃক্ষের কাঠামোগত ও কার্যকরী একক। পরবর্তী প্রশ্ন, কলকাতা ফুটবল লিগের বা CFL এর খেলা কোন সাল থেকে শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1898 সাল থেকে শুরু হয়। কলকাতা ফুটবল লিগ বা ক্যালকাটা ফুটবল লিগ বা CFL এর খেলা 1898 সাল থেকে শুরু হয়েছে, যা এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম প্রাচীন লিগ ফুটবল প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, একটি জারক গ্যাসের নাম হলো বা নিম্নের কোনটি একটি জারক গ্যাস? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, O2 বা অক্সিজেন হলো একটি জারক গ্যাস। জারক হলো এমন একটি পদার্থ যা অন্যকে জারিত করতে পারে। অন্যভাবে বলতে গেলে অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করে, তাদের জারক বলে। কয়েকটি জারকের উদাহরণ হলো অক্সিজেন, ওজোন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রিক অ্যাসিড। কয়েকটি বিজারকের উদাহরণ হলো হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলের গড় লবণতার শতকরা হিসাবের পরিমাণ কত? সমুদ্র জলের গড় লবণতার পরিমাণ কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 3.5, অর্থাৎ প্রতি 1 লিটারে 35 গ্রাম। সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় 3.5%, অর্থাৎ 35 গ্রাম পার লিটার। এর অর্থ 1 কিলোগ্রামে 35 গ্রাম দ্রবীভূত লবণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোনটির? নিম্নের মধ্যে কার সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গামা রশ্মির সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। গামা রশ্মি হল তড়িৎচৌম্বকীয় বিকিরণের একটি প্রকার, যা উচ্চ কম্পাঙ্ক এবং খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পরিচিত। তারপর দেখো কি রয়েছে গামা রশ্মি। গামা রশ্মি হল সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের এবং সবচেয়ে বেশি কম্পাঙ্কের তড়িৎচৌম্বকীয় বিকিরণ। এর তরঙ্গ দৈর্ঘ্য 1 ন্যানোমিটারের চেয়েও কম। দৃশ্যমান বর্ণালীর মধ্যে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যা প্রায় 700 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে দৃশ্যমান আলোর বর্ণালীতে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, প্রায় 400 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে দৃশ্যমান বর্ণালীর রঙগুলি হল বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াসের সান্দ্র তরল মাধ্যমকে বা নিউক্লিয়াসের সান্দ্র তরল পদার্থকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নিউক্লিওপ্লাজম বলা হয় বা নিউক্লিয় রস বলা হয়। নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজম নামক একটি সান্দ্র তরল থাকে। এতে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস থাকে। এটি একটি নিউক্লিয়ার পর্দা দ্বারা বেষ্টিত থাকে এবং এটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে উপাদান বিনিময়ে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, খান আব্দুল গফ্ফর খান কোন দলের নেতা ছিলেন? তিনি কোন দলের সাথে যুক্ত ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, খোদাই খিদমতগার দলের নেতা ছিলেন। খান আব্দুল গফ্ফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত, তিনি পশতুনদের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে খোদাই খিদমতগার আন্দোলনের মাধ্যমে। তিনি 1929 সালে পশতুনদের মধ্যে খোদাই খিদমতগার নামে একটি অহিংস সংগঠন প্রতিষ্ঠা করেন, যা লাল শার্ট বা লাল কুর্তা নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? নিম্নের কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জেনন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত। জেনন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বা অপরিচিত গ্যাস নামেও ডাকা হয়, কারণ গ্রিক শব্দ জেননের অর্থ হল অপরিচিত বা অদ্ভুত। পরবর্তী প্রশ্ন, কোন বছর কলকাতার ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1756 সালে কলকাতার ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনাটি ঘটেছিল। কলকাতার ব্ল্যাক হোল ছিল ফোর্ট উইলিয়ামের একটি অন্ধকূপ, যার মাপ 14 বাই 18 ফুট। 1756 সালের 20 জুন
রাতে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যরা এখানে ব্রিটিশ যুদ্ধবন্দীদের বন্দী করে রেখেছিল। 58 জন ব্রিটিশ বন্দী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী জন জেফানিয়া হলওয়েল বলেন যে ফোর্ট উইলিয়ামের পতনের পর জীবিত ব্রিটিশ সৈন্য, ভারতীয় সিপাহী এবং ভারতীয় বেসামরিক নাগরিকদের রাতভর এতটাই সংকীর্ণ অবস্থায় বন্দী রাখা হয়েছিল যে অনেক মানুষ শ্বাসরোধ এবং তাপপ্রবাহের কারণে মারা গিয়েছিল এবং সেখানে বন্দী ছিল 146 জন। যুদ্ধবন্দীদের মধ্যে 123 জন মারা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান সংখ্যালঘুদের কিসের দ্বারা শনাক্ত করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ধর্মের দ্বারা শনাক্ত করে। ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের ধর্মীয় ও ভাষাগত পরিচয় দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং তাদের জন্য বিশেষ অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ভারতীয় সংবিধানের 29 ও 30 অনুচ্ছেদ ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের স্বীকৃতি দেয়। পরবর্তী প্রশ্ন, কে 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেন? কে 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর এবং স্যার তেজ বাহাদুর সাপ্রু এই দুজনে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের কোন দেশে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি? বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ইন্দোনেশিয়া। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে এমন দেশ হলো ইন্দোনেশিয়া, যেটি বিশ্বের 13% মুসলমানদের নিজস্ব আয়োজক। তার মধ্যে ভারতে রয়েছে প্রায় 17 কোটি 72 লাখ, বাংলাদেশে প্রায় 16 কোটি 98 লাখ 28,911 জন, পাকিস্তানে রয়েছে প্রায় 17 কোটি 40 লাখ মুসলিম বসবাস করে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদে পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফুলে উদ্ভিদের পরাগরেণু উৎপন্ন হয়। উদ্ভিদের পরাগরেণু ফুলের পুংজনন অঙ্গ, পরাগধানী বা পুংকেশরের মধ্যে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, আকাশগঙ্গা ছায়াপথ কে আবিষ্কার করেন? আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে কে আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্যালিলিও। আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির আবিষ্কারক হিসেবে গ্যালিলিও গ্যালিলিকে ধরা হয়, যিনি 1610 সালে টেলিস্কোপ ব্যবহার করে এর গঠন সম্পর্কে প্রথম বিস্তারিত পর্যবেক্ষণ করেন। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যে কমিশনটি গঠিত হয় তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হান্টার কমিশন। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ সংগঠিত ভয়াবহ হত্যাকাণ্ডের পর ভারত সরকারের আইন পরিষদ সেখানে ঘটে যাওয়া দুর্ঘটনাটি তদন্ত করার জন্য হান্টার কমিশন গঠন করে। এই কমিশনটিকে ডিসঅর্ডার্স তদন্ত কমিটি নামেও উল্লেখ করা হয়, যা পরে হান্টার কমিশন নামে পরিচিত হয়। লর্ড উইলিয়াম হান্টার ছিলেন এই কমিশনের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোথায় আছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গুজরাতের কচ্ছের রানে অবস্থিত। বন্য গাধার জন্য সংরক্ষিত অভয়ারণ্য, যা ভারতীয় বন্য গাধা অভয়ারণ্য নামেও পরিচিত, ভারতের গুজরাট রাজ্যের কচ্ছের ছোট রণে অবস্থিত। এইবার দেখো কয়েকটি উল্লেখযোগ্য রাজ্য এবং তাদের মধ্যে অবস্থিত অভয়ারণ্য বা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কী কী? সুন্দরবন জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান। আসামের কী কী রয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান। উত্তরাখণ্ডের কী কী রয়েছে? রঞ্জিত বন্যপ্রাণী অভয়ারণ্য, গোবিন্দ পশুচারণ অভয়ারণ্য। কেরলের কী কী রয়েছে? পেরিয়ার জাতীয় উদ্যান, কুমারকোম পাখি অভয়ারণ্য। গুজরাটের রয়েছে নল সরোবর পাখি অভয়ারণ্য। মধ্যপ্রদেশের রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান, পনঞ্চ জাতীয় উদ্যান। কর্ণাটকে রয়েছে বান্দিপুর জাতীয় উদ্যান, বাঘের অভয়ারণ্য। রাজস্থানের কী কী রয়েছে? সরিস্কা জাতীয় উদ্যান, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কী কী রয়েছে? স্যাডেল পিক জাতীয় উদ্যান, সাউথ ব্যাটলস দ্বীপ জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা পূর্বে পারমাদান বন নামে পরিচিত ছিল, উত্তর 24 পরগনা জেলার ইছামতি নদীর পাশে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার এবং বনগাঁ থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটির অবস্থান ছিল উত্তর 24 পরগনা জেলা, ইছামতি নদীর পাশে, এবং এর পূর্ব নাম ছিল পারমাদান বন। পরবর্তী প্রশ্ন, রাভা উপজাতির লোকেদের পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কোচবিহার জেলায় দেখতে পাওয়া যায়।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রাভা উপজাতির লোকেদের দেখতে পাওয়া যায়। কোচবিহার জেলার রসিকবিলের প্রান্তিক গ্রামে রাভা জনগোষ্ঠীর বসবাস দেখা যায়। পরবর্তী প্রশ্ন, যেসব উদ্ভিদ বালির ওপর জন্মায় তাদের কি বলে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, স্যামোফাইট বলে। যেসব উদ্ভিদ বালির ওপর জন্মায় তাদের স্যামোফাইট বা বালিপ্রেমী উদ্ভিদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিচের কোন হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচার বিভাগীয় অধিক্ষেত্রের অন্তর্গত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কলকাতা হাইকোর্টের অন্তর্গত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা কলকাতা হাইকোর্টের এখতিয়ারের অধীনে রয়েছে। পরবর্তী প্রশ্ন, যে পদ্ধতিতে সূর্যে শক্তি উৎপন্ন হয় সেই পদ্ধতিকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেনের সংযোজন। সূর্য নিউক্লিয়ার ফিউশন বা হাইড্রোজেনের সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে, যেখানে হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে রূপান্তরিত হয়, যা বিপুল পরিমাণে শক্তি তৈরি করে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 1806 সালে 2 জুন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম পূর্বপুরুষ ব্যাংক অফ ক্যালকাটা ব্যবসার জন্য খোলা হয়। শৈশবকালের একটি সংক্ষিপ্ত সময়ের পরে ব্যাংকটিকে একটি সনদ দেওয়া হয় এবং ব্যাংক অফ বেঙ্গল হিসেবে নামকরণ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।